আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতেছেন আপনারা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে ভাই, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আমার কথা শুনতেছেন আপনারা? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কি শুরু করতে পারি? আজকের যেহেতু আমাদের আরেকজন গেস্ট অলরেডি বাইরে আছে, উনি একটু প্রবলেমে আছে, রাস্তায় আছে, ওই জন্য পরে জয়েন করবেন আমাদের শাহিন ভাই। আমরা যারা আছে আমরা কি শুরু করব? জি ভাই, শুরু করা যায় ইনশাল্লাহ। যাই হোক, আমরা আজকে মূলত এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু একটা গ্রুপ করছি আর কি, আমাদের কাছে গ্রুপ আছে, আমরা চেষ্টা করতেছি যাদের যতটুকু হেল্প করা যায় আমাদের পক্ষ থেকে। এবং কি আপনারা যেহেতু এখানে যারা আছেন সবাই সফল ব্যক্তি, কোনো না কোনো একটা জবের সাথে জড়িত হয়ে আছেন, তো আপনাদের প্ল্যানিং এবং আপনারা কিভাবে সফল হলেন এই বিষয়গুলো যদি শেয়ার করে, এবং বর্তমান বুয়েট প্যাটার্ন থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে আরো, এগুলো যে পরীক্ষাগুলো নিচ্ছে, এই পরীক্ষাগুলোর জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, বিশেষ করে যারা নতুন একদম, আহ, তাদের জন্য বিষয়টা যদি একটু সুফলকর হয় তাহলে আমাদের আজকের এই আয়োজনটা সার্থক হবে আর কি। তো আপনারা আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও আমার ডাকে আপনারা সাড়া দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন, ওই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আহ, আশা করি যে আপনাদের এই মূল্যবান মতামতের সাপেক্ষে আজকে কিছু সংখ্যক মানুষের যদি উপকার হয় সেটা আমাদের জন্য মানে সার্থকতা বা সার্থক হিসেবে আমরা গণ্য করব। তো আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার মূল কারণ হচ্ছে যে রিসেন্টলি আমাদের বড় কয়েকটা নিয়োগ হয়ে গেল। যেমন হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে ওয়াসা পেট্রো বাংলা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তো এই পরীক্ষাগুলো রিসেন্ট যেভাবে হচ্ছে বা প্রিভিয়াসলি যেভাবে হতো তার মধ্যে একটু পার্থক্য খেয়াল করতেছি আমরা। তো এর মধ্যেও আপনারা আপনাদের পরিশ্রমের মাধ্যমে এবং আপনাদের চেষ্টার মাধ্যমে নতুন একটা প্যাটার্নে বইয়ের পরীক্ষা নিচ্ছে, সফল হয়ে মানে সফলতা অর্জন করছেন। এবং কি বিআরইবিরও পরীক্ষা যে প্যাটার্নে নেয় সেখানে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের টিকাটা একটু টাফ হয়ে যায়, তারপর আপনারা অনেক ভালো করছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং নতুন যারা প্রিপারেশন নিতে চায় তাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় দিতে যাচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ হামিদুর রহমান। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি ডুয়েট থেকে। এরপরে আহ 1 মাস পর আমি ডিএলতে লেকচারার হিসেবে জয়েন করি, ওখানে প্রায় 1 বছরের মতো ছিলাম। আর পরবর্তীতে আমার বিআইএফএল এ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে ওখানে প্রায় 9 মাসের মতো আছি। আল্লাহর রহমতের মাঝে পানি উন্নয়ন বোর্ডে রিকমান্ডেড, এবং আহ, আপাতত পানি উন্নয়ন বোর্ডের ভেরিফিকেশনের জন্য আমরা ওয়েট করতেছি, পাশাপাশি আরো পরীক্ষা দিচ্ছি বিভিন্ন কোশ্চেন গুলা কালেক্ট করে বাকিদের হেল্প করার জন্য। তো এই হচ্ছে আমার ছোট পরিচয়। এখন বাকি যে গেস্টরা আমাদের আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের পরিচয় একে একে দিবেন। প্রথমে হচ্ছে আব্দুল কাদের, আপনি আপনার পরিচয় দেন এবং এখন কি করতেছেন এবং কোথায় পরবর্তীতে যাবেন এই বিষয়গুলো একটু বিস্তারে বলবেন। সবাই একটু ভিডিওগুলো অন করুন। আচ্ছা, ধন্যবাদ হামিদুর রহমান ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য রেডিমিক্স জব কেয়ার প্রেজেন্টস কেরিয়ার টকে। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মোহাম্মদ আব্দুল কাদের। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে 2023 সালের জুনের 18 তারিখে গ্রাজুয়েশন কমপ্লিট করি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তারপরেই হচ্ছে আগস্টের 18 তারিখ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে জয়েন করি, এবং তখন থেকে এখন পর্যন্ত হচ্ছে সেখানে লেকচারার হিসেবে আমি কর্মরত আছি। এবং রিসেন্টলি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে সুপারিশ প্রাপ্ত হই। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল কাদের। এখন আমি আবু রানা বশির ভাইকে আমি রিকোয়েস্ট করবো ওনার পরিচয় দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হেনা বশির। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। আমাদের রেজাল্ট পাবলিশড হয়েছিল জুন মাসের 14 তারিখ 2022 সালে। তারপরে সাথে সাথেই আমি আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করি। মূলত আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি আমার হাত ধরেই সিভিল ডিপার্টমেন্ট ওখানে চালু হয়, তাই আমি ডিপার্টমেন্ট হেডও ছিলাম ওইখানে। তারপর এখানে আছি আপাতত। আর রিসেন্টলি আমি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে রিকমেন্ডেড। আমরা ভেরিফিকেশনের জন্য ওয়েট করতেছি ইনশাআল্লাহ। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ। মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই, আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় আমাদের সামনে দিবেন, পাশাপাশি আপনাদের অনুরোধ করবো আপনারা যদি আপনাদের ক্যামেরাগুলো অন অন করেন তাহলে আমাদের আজকের এই প্রোগ্রামটা আরো সুন্দর হয়। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি পাশ করি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে 2022 সালে। আমাদের রেজাল্ট হয় 14ই জুন। এবং আমি আহ, এখন আছি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে। এবং এর সাথে পানি উন্নয়ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডও রিকমেন্ডেড। এবং আমার পরিচয় খুব সংক্ষিপ্ত। এখানে যারাই আছে সবাই লেকচারার হিসাবে ছিলেন। এবং আমি মোটামুটি তারা খুবই ট্যালেন্টেড ছিলেন। আমি তার ভিতরে একটু কম ট্যালেন্টেড। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে নিজের পরিচয় দেওয়ার জন্য। তো আমরা আজকে আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র হিসেবে আছেন আমাদের আব্দুল কাদের। 33 ব্যাচ আমাদের ডুয়েট থেকে বের হয়েছে। এবং কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দ্রুত বের হয়ে অলরেডি আমি যতটুকু আমার জানা আছে প্রায় 3টার মতো ভাইবা তার দেওয়া দিছে এবং একটা সফলতা আসছে। তো আব্দুল কাদেরের কাছে আমি প্রথমে জানতে চাই যে আসলে সে কিভাবে প্রিপারেশন নিছিল আর এত দ্রুত কিভাবে সফলতা আসলে অ্যাচিভ করতে পারলো। এটা আসলে সবারই তো একটা অ্যাসিস্ট্যান্ট জব পাওয়ার বড় স্বপ্ন থাকে, বিশেষ করে গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতে। যেহেতু আব্দুল কাদের খুব দ্রুত সফল হয়েছে, তাহলে অবশ্যই এর পিছনে তার আগে থেকে কোনো প্ল্যানিং ছিল কিনা বা কিভাবে অগ্রসর হয়েছে সেটা সম্বন্ধে যদি আমাদের সাথে শেয়ার করতো তাহলে আমরা খুব উপকৃত হতাম। ধন্যবাদ হামিদুর রহমান ভাইকে এই বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আসলে আমি 2023-এর জুনে বের হয়ে একটু আগেই বললাম আমার পরিচয় দেওয়ার সময়। তো তখন আসলে একটা অ্যাসিস্ট্যান্ট জব পাওয়ার ক্ষেত্রে এই সময়টা আসলে একটু কমই বলা যায়। তো আমি প্রথমত হচ্ছে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হচ্ছে শুকরিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম হচ্ছে বলতে চাই যে এটা একটা আল্লাহ তাআলার রহমত। আসলে তার রহমত ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব না। তো তারপরে বলি যে একটা হচ্ছে আত্মবিশ্বাস। সব সময় একটা হচ্ছে আত্মবিশ্বাস ছিল এবং দৃঢ় মনোবল ছিল। এবং কিছু পরিকল্পনা ছিল আমার আর কি, কিছু পরিকল্পনা নিয়ে আগাই। দেখা যায় যে যখন আমি ভার্সিটিতে ছিলাম, ভার্সিটি থেকেই মূলত হচ্ছে এই এই পরিকল্পনাটা গ্রহণ করি যে আসলে একটা অ্যাসিস্ট্যান্টের জব পাওয়ার ক্ষেত্রে, কারণ আমরা যারা হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তাদের প্রত্যেকেরই একটা হচ্ছে লক্ষ্য থাকে। ম্যাক্সিমামেরই হচ্ছে অধিকাংশেরই লক্ষ্য থাকে যে একটা আহ, সহকারী প্রকৌশলীর জব অ্যাচিভ করা। তো সেভাবে আমারও আর কি লক্ষ্যটা ছিল, এই টার্গেটটা ছিল, এই গোল আমি সেট করছিলাম যে বের হওয়ার পর যাতে দ্রুত একটা সহকারী প্রকৌশলীর জব পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি তখন থেকেই একটা বিষয় মাথায় নিয়েছিলাম যে দেখা যায় যে আমাদেরকে পরীক্ষায় নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট দুইটা বিষয় ফেস করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে নন ডিপার্টমেন্টটা আমার কাছে মনে হয় যে এটা একটু তুলনামূলক একটু কঠিন। না আসলে কঠিন না, ওইভাবে কঠিন বলা যাবে না। আসলে বিষয়টা হচ্ছে কি, নন ডিপার্টমেন্টের সিলেবাসটা বিশাল, অনেক বড়। এবং সেটা দেখা যায় যে একবার দুইবার পড়ে আসলে মনে রাখা যায়, এটাকে বারবার পড়তে হয়। তো সেজন্য আমি ঠিক করি যে ভার্সিটিতে থাকতেই আমি যদি ভার্সিটি থেকে বের হওয়ার আগে নন ডিপার্টমেন্টটাকে যদি একটু গুছাই নিয়ে যদি বের হতে পারি, তাহলে ডিপার্টমেন্টটা তারপর পরই বের হয়ে ডিপার্টমেন্টটা হচ্ছে গোছানোটা একটু মনে হয় যে ইজি হবে। যদি আমার এইদিকে হচ্ছে নন ডিপার্টমেন্টটা একটু গোছানো থাকে, তাহলে আমি ডিপার্টমেন্টটাতে একটু বেশি সময় দিতে পারবো এবং এদিকে নন ডিপার্টমেন্টটাও আগানো থাকলো।
তো সেক্ষেত্রে আমার হচ্ছে চাকরির ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে অনেকটাই হেল্প করবে। তো সেভাবে আর কি সেই পরিকল্পনা মাফিক দেখা যায় যে ভার্সিটিতে থাকা যখন আমি হচ্ছে থার্ড ইয়ারে থাকি, তখন থেকেই শুরু করি একটু একটু করে ক্লাস, তারপরে হচ্ছে আরো আদার্স অন্যান্য আরো অ্যাক্টিভিটি ছিল, হ্যাঁ সেগুলা বাদ রেখে কিছুটা সময় আমি যেভাবেই হোক বের করতাম। তো সেক্ষেত্রে দেখা যেত যে সকালবেলা সময়টা, কারণ সারাদিনের বাকি সময়টা দেখা যায় যে এক এক সময় বিভিন্ন দিন বিভিন্ন রকম হচ্ছে কাজ এসে যায়, হঠাৎ করেই কাজ এসে যায় যেটা না করলেই নয়। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই সময়টা আসলে আহ অন্য কোনো কাজ, মানে আমি মাথায় যে কাজটা নিয়ে উঠবো শুধু সেটাই হচ্ছে আমার সামনে থাকে। তো আমি সকালবেলার সময়টাকে বেছে নেই, যে ফজরের নামাজের পর থেকে আমি ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে শুধু হচ্ছে যে নন ডিপার্টমেন্ট পড়ার কাজে হচ্ছে ইউজ করতাম। তো এইভাবে আর কি একটা পরিকল্পনা করে একটা হচ্ছে প্ল্যান রেডি করে আমি হচ্ছে সেই প্ল্যান মাফিক হচ্ছে আগাই, এবং ভার্সিটি থেকে বের হওয়ার আগেই ননটাকে অনেকটা আর কি গুছাই নিয়ে আসি। গুছাই নিয়ে আসার পর তারপর হচ্ছে ভার্সিটি থেকে বের হওয়ার পরে তারপরে আমি ডিপার্টমেন্টে সময় দিই, ডিপার্টমেন্টটাকে একটু ফোকাস করি। তারপরে এইভাবে দুইটাই, কিন্তু ননটাকে আমি কখনোই হচ্ছে বাদ দিইনি। ননটাকে তখন একটু কম সময় দিচ্ছি, ডিপার্টমেন্টটাকে একটু বেশি সময় দিচ্ছি। তো এইভাবে প্যারালালি হচ্ছে চালায় যতটুকু পারছি চেষ্টা করছি যে হচ্ছে পুরাটাকে হচ্ছে কভার করার। এবং চাকরির পরীক্ষাতে যে বিষয়গুলো হচ্ছে বেশি বেশি আসে সেগুলোকে আগে হচ্ছে ফোকাস করছি। তো এইভাবে পরিকল্পনার মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে এবং একটা হচ্ছে পড়াশোনার মধ্যে হচ্ছে কনসিস্টেন্সি, আমি চেষ্টা করতাম যে পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, যাতে দেখা যায় যে কখনোই যেন এমনটা না যে এমন কোনো দিন যেন না হয় যে পড়াশোনা থেকে হচ্ছে বাদ যাচ্ছে। প্রত্যেকটা দিনই এবং রুটিন মাফিক হচ্ছে পড়াশোনা করার চেষ্টা করতাম। তো এইভাবেই আল্লাহর রহমতে হচ্ছে আহ, একটা হচ্ছে অলরেডি একটা জবে বিআরবিতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সুপারিশ প্রাপ্ত হই। আপনার এই পর্যন্ত কয়টা ভাইবা দেওয়া আছে বা রেজাল্ট পাবলিশ আমি হওয়া বাকি? আমি হচ্ছে তিনটা ভাইভাতে অংশগ্রহণ করি। আর বিআরবির ভাইভাটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় দ্বিতীয় ভাইভা ছিল। প্রথমে হচ্ছে আমি বিএসটিএ তে ভাইভা দেই, আর তৃতীয় ভাইভা দেওয়ার কথা ছিল পানি উন্নয়ন বোর্ডে। তো পানি উন্নয়ন বোর্ডে হচ্ছে অসুস্থ ছিলাম, আমি অসুস্থ থাকার কারণে ওই ভাইভাটাতে আমি অংশগ্রহণ করতে পারিনি। আর রাজুকে ভাইবা থাকার কথা, আপনার এটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ রাজুকে আমি হচ্ছে হ্যাঁ ভাইভাতে অ্যাটেন্ড করছি, অলরেডি আমার ভাইভা হয়ে গেছে। ধন্যবাদ আমাদের আব্দুল কাদের ভাইকে। এখন আমি আমাদের সাইদুল ভাই, যিনি এখন ইজিসিবি তে আছেন এবং সফলভাবে ইজিসিবির একজন কর্মকর্তা হিসেবে ইজিসিবি কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাইদুল ভাইকে বলবো আসলে আপনি তো মোটামুটি অনেকগুলা পরীক্ষায় টিকছেন এবং ভাইভাও দিছেন, পাশাপাশি খুব দ্রুত সফলতা দুটো চলে আসছে। তো আপনার এই সংগ্রামের পিছনে আপনার কিরকম পরিশ্রম ছিল বা কিভাবে সামনে আগাইছেন, এটা যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ। আহ, প্রথমে আসলে শুক্রিয়া আদায় করব মহান রব্বুল আল্লাহ তাআলা, যিনি আমাকে সফলতার মুখ দেখিয়েছেন। পাশাপাশি আমার যারা আত্মীয় স্বজন বলতে বাবা মা প্লাস কাছের যারা ছিলেন, তারাও আমাকে উৎসাহ উদ্দীপনা, এবং আপনারা যারা বন্ধু বান্ধব ছিলেন তারাও প্রচুর হেল্প করেছেন। আমরা যেহেতু আহ, আমি মোটামুটি বের হওয়ার পরে আমি ভার্সিটি থেকে একটু দূরেই ছিলাম, বাড়িতে ছিলাম। যার দরুন আমি বন্ধু বান্ধব থেকে প্রায় দূরে, কিন্তু এই যে যুগ আর কি, ডিজিটাল যুগে আর কি, বন্ধু বান্ধব থেকে দূরে থাকলেও মোটামুটি দূরে থাকা বলা চলে না। কারণ অনলাইনের মাধ্যমে বন্ধু বান্ধবের কাছ থেকে আমি প্রচুর পরিমাণে হেল্প পাইছি। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছে আবু হেনা, যে আমাকে খুবই খুবই পরিমাণে হেল্প করছে বিভিন্ন কোশ্চেন সলভের ক্ষেত্রে বা কনফিউশন থাকার ক্ষেত্রে। ও অনেক হেল্প করছে এবং দূর করে দিয়েছে। আসলে পড়ালেখাটা হলো যে এক একজনের কাছে এক এক রকমের। তবে আহ, সহজে আর কি বলতে গেলে আহ, সফলতা যে আসবে এটা সম্পূর্ণই নির্ভর করে পরিশ্রম এবং ধৈর্যের উপর। যে সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারবে অবশ্যই তার সফলতা আসবে। আমি এটাই মনে করি। আর পড়ালেখার বিষয়টা হলো একটু টেকনিক্যালি করতে হয়। কারণ অনেক সময় হলো যে আমাদের ক্ষেত্রে দেখা যায় যারা হয়তো ভার্সিটিতে ভালো রেজাল্ট করছে একাডেমিকলি,
তাদের ভিতরে অনেকেই হয়তো বা আহ, চাকরির ক্ষেত্রে এসে ওরকম ভাবে সফল হতে পারতেছে। আহ, এর পিছনে কিছু কারণ থাকে। কারণ থেকে বলতে আমরা একাডেমিকে যে পড়াশোনা করি আর চাকরির ক্ষেত্রে যে পড়াশোনাটা করি সেটার ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকে। আম, কারণ চাকরির ক্ষেত্রে হয়তো সেই পার্থক্যগুলো যারা করতে পারে যে আসলে আমাদের কোন কোন ক্ষেত্র থেকে চাকরিতে জবে আসলে প্রশ্ন করা হয় এবং কোন কোন সাবজেক্ট গুলা ভালোভাবে পড়তে হয়, এই সাবজেক্ট গুলোর ভিতর থেকে কোন টপিকস গুলো আসলে আহ, বেশি পরিমাণে চাকরিতে আসার সম্ভাবনা থাকে, এইগুলো নির্ধারণ করাটাই এক সময় আর কি মানে কঠিন হয়ে পড়ে। এগুলো যারা সহজে ধরতে পারে তারা মূলত শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে। আমি মোটামুটি প্রথম দিক থেকে অর্থাৎ আমি ভার্সিটি লাইফ থেকেই কিছুটা শুরু করি, যাতে সেখানে থেকেই আমি দেখছি যে দেখার চেষ্টা করছি বা আমি মোটামুটি খোঁজার চেষ্টা করছি যে আসলে কোন বিষয়গুলো পড়া মানে জরুরি, অর্থাৎ চাকরির জন্য খুবই জরুরি সেই বিষয়গুলো কি আমি প্রাধান্য দিচ্ছি। এবং পরবর্তীতে এটাও হয়েছে যে ওই পড়াশোনা করতে গিয়ে আমার সেমিস্টারের পরীক্ষাও কিছুটা খারাপ হয়েছে। সেটা না হয়তো এখন আল্লাহ তালা যদি সফলতা অর্জন করছে সেই খারাপ মুছে গেছে। আর আরেকটা বিষয় হলো আমি মোটামুটি ছোট থেকেই পড়াশোনা করতাম একটু শর্ট করে, অর্থাৎ আমি যে বিষয়গুলো জানতাম বা যে বিষয়গুলো ভালো পারতাম ওইগুলো তো আসলে আমার আর দ্বিতীয়বার পড়া বা আমি পড়ি অর্থাৎ যে বিষয়গুলো সম্পর্কে আমার জানা মানে পারাটা খুব কম ছিল, অর্থাৎ যে বিষয়গুলো আমি খুব কম পারতাম ওই বিষয়গুলোকে নোট করে ওই বিষয়গুলোকে বেশি ফোকাস দিতাম। এবং খুব ছোট করে আমার এটা ছিল যে আহ, মানে আমি পড়াশোনাটাকে খুব শর্ট করে নিয়ে আসবো। কারণ আমাদের চাকরি তো চাকরির যে পরীক্ষাগুলো হতো সেগুলো মূলত এক মাসে দুইটা তিনটা চারটা এমনকি প্রতি সপ্তাহে থাকতো। আহ, যা আমাদের ক্ষেত্রে খুবই একটা ম্যারাথন এক সপ্তাহে পরীক্ষা দিয়েছে হয়তো বুয়েট প্যাটার্নে, পরবর্তী সপ্তাহে হয়তো পরীক্ষা দিতে হয়েছে আইবি প্যাটার্নে। এমনও আছে যে আমি দুটো পরীক্ষা দিয়েছি, একটা বুয়েট প্যাটার্নে দিয়ে পরে বিকালে আমি আইবি প্যাটার্নের পরীক্ষা দিয়েছি। অর্থাৎ এটা এক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তির দক্ষতা মানে দক্ষতা বেশি থাকে সেই হয়তো বা মানে সফলতা অর্জন করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কেউ বুয়েট প্যাটার্নে সফল, কেউ আইবি প্যাটার্নে সফল, অথবা কেউ অন্য স্থানে সফল। আমি বলবো যে পড়ালেখাটা খুব শর্ট করে নিয়ে আসতে পারলো, অর্থাৎ যে জিনিসগুলো পারি সেই জিনিসগুলো একটু আহ ঘুরে রেখে, অর্থাৎ যে জিনিসগুলো আমরা পারি না ওই জিনিসগুলোকে নোটের মাধ্যমে, অর্থাৎ আহ নিজের মতো করে গুছিয়ে নিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে হয়তো পরীক্ষার আগে ওই জিনিসগুলো বারবার রিভিশন দিলে খুব সহজেই মোটামুটি সিলেবাসটা কভার করা যায়। আমি ওটা এই উপদেশটা দিব এবং আমি এই জিনিসটা করে আর কি সফল হয়েছি। আহ, ধন্যবাদ। আমি ধন্যবাদ সাইদুল ভাই। আফগান আর বশির ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? ভাই আছি। আসসালামু আলাইকুম ভাই। আমি বুঝলেন? আমাদের গ্রামের বাড়ি আছি তো এই জন্য আসলে আমাদের এখানে লোডশেডিং প্রবলেম, তাই আমি ভিডিও অন করতেছি না, আর করলেও কিছু দেখা যাবে না। তো এই জন্য ভাই আমি আপনি, এক্সট্রিমলি সরি। আপনার কাছে রিকোয়েস্ট একটাই যে আপনি সংক্ষেপে আপনার আসলে জার্নিটা তো অনেক কঠিন ভাবেই পার করছেন, মানে আমরা যারা একসাথে বেরিয়েছিলাম, তো আপনার আসলে আপনি কিভাবে পড়াশোনা করছেন বা কিভাবে আপনি আজকে মানে সফলতা অর্জন করলেন, যে সংক্ষেপে আমাদের সাথে একটু শেয়ার করবেন। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে আমি মহান রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আহ অনেক ধৈর্যের পরে আলহামদুলিল্লাহ আমাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পানি উন্নয়ন বোর্ডে সুপারিশ প্রাপ্ত করেছেন। তো আমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তারা সবাই জানি যে আমাদের একাডেমিক পড়াশোনার চাপ কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক বেশি থাকে, এবং আমাদের অনেক অ্যাসাইনমেন্ট, ল্যাব, ক্লাস, অনেক প্যারা থাকে। তো সেই সময়ে অনেকেরই হচ্ছে একাডেমিক লাইফে আসলে নন বা জব প্রিপারেশন নেওয়াটা অনেকের পসিবল হয় না। তো যেমন আমারও হয়নি, আমি আসলে ভার্সিটি লাইফে তেমন নন বা ডিপার্টমেন্ট বা জব রিলেটেড পড়াশোনা তেমন করতে পারি নাই। তো যখন বের হওয়ার পরে তো আমি বুঝতে পারছি যে আসলে একাডেমিক পড়া আর জব পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। একাডেমিক পড়া যে জবে লাগে না সেটা না, অবশ্যই লাগে, অবশ্যই লাগে, কিন্তু জবের এক্সামের যে কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে একটু শর্ট থাকে, ছোট ছোট কোশ্চেন, ক্রিটিক্যাল কোশ্চেন থাকে।
তো সেগুলো হচ্ছে নির্ভর করে হচ্ছে বারবার আহ, আপনার প্র্যাকটিসের উপর। তো আমার যেটা হয়তো আমি প্রথম প্রথম বুয়েট প্যাটার্নের পরীক্ষা দিলে আমি টাইম কভার করতে পারতাম না, টাইম আমার মিলতো না। দেখা গেছে কিছু কিছু পরীক্ষা যেমন কোল পাওয়ারে পরীক্ষা দিলে 60টা নন এমসিকিউ আসতো, 40 মার্ক ডিপার্টমেন্ট আসতো। আমার এমনও হয়েছে আমি ডিপার্টমেন্ট 40-এ 40-এ পাবো, কিন্তু আমি নন মনে হয় 20টা দাগাইতেই পারি না, কারণ আমি সময় কাভার করতে পারি না। আর বুয়েট প্যাটার্নে আমরা জানি যে এমসিকিউ একসাথে থাকে, এক পাশে থাকে, পেজ উল্টে উল্টে সামনে ভরাট করা লাগে। আবার বুয়েট প্যাটার্নের যে এমসিকিউ গুলো ভরাট করা লাগে এগুলা কিন্তু বৃত্তটা একটু বড় থাকে। নর্মালি যে আমরা বিসিএস পরীক্ষা দেই বা নর্মালি অন্য জায়গায় যদি এমসিকিউ পরীক্ষা দেই, তার তুলনায় বুয়েট প্যাটার্নের এমসিকিউর বৃত্তটা একটু বড় বড় থাকে। সেটাও একটু সময় কনজিউম করে। তো আস্তে আস্তে পরীক্ষা দিতে 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 এক সময় আমার এই সময়টা আসলে ম্যানেজ হয়ে যায়। তো তার প্রধান কারণটা হচ্ছে কি, যদি আপনি একটা ম্যাথ বারবার বারবার প্র্যাকটিস করেন, তাহলে সেটা আপনাকে অনেক বেনিফিট দিবে। আপনার দেখা গেছে পরীক্ষা হলে আপনার হুবহু অঙ্ক কমন পড়ে যাবে, আপনি একটা অঙ্ক করতে 1 মিনিট 2 মিনিটে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ। আর যেগুলো আনকমন সেগুলো আছে সবসময় আনকমন, এটা সবার জন্য আনকমন হয়ে যাবে। হ্যাঁ। যেমন আমরা পানি উন্নয়ন বোর্ডে যারা আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি তারা অনেকেই জানি যে অনেক ম্যাক্সিমামই 2টা অঙ্ক দিতে পারে নাই আমার মতে আর কি, যেহেতু আমিও 2টা দিতে পারিনি। পানি উন্নয়ন বোর্ডের 2টা অঙ্ক, 2টা ম্যাথ, ডিপার্টমেন্ট ম্যাথ আমি আনসার করতে পারি নাই। তারপরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি 15তম প্লেস করে জব, আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি। তার মানে কি ম্যাক্সিমামই এই 2টা ম্যাথ দিতে পারে না, এই 2টা ম্যাথ আনকমন আসছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেগুলো আনকমন এগুলা ম্যাক্সিমামের জন্য আনকমন থাকে, হয়তো বা হাতে গোনা কয়েকজন এগুলা পারতে পারে, ওরা এক্সেপশন, ওরা থাকবেই। তো ওদের কথা বাদ দিয়ে আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছে, ম্যাক্সিমাম জব ক্যান্ডিডেট যারা আছি, তারা হচ্ছে কি আমরা কমন কমন যেগুলো জব অ্যাপ্লিকেশনে বারবার, জব পরীক্ষাতে বারবার বারবার আসে, ওগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে। আর বুয়েট প্যাটার্নের টাইম ম্যানেজমেন্টটাই আসলে আমার মতে মেইন ফ্যাক্ট, যেহেতু আমি বুয়েট প্যাটার্নে সফল। তাই আমি বলতেছি যে বুয়েট প্যাটার্নে পরীক্ষা দিতে হলে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ নন ডিপার্টমেন্ট এগুলো 1 ঘন্টার ভিতরে আনসার করতে হয়। তো এটাই আর কি আমার সাজেশন থাকবে, যে বারবার প্র্যাকটিস করতে হবে, যদি আপনি অঙ্ক পারেন তাও করেন। ধন্যবাদ ভাই। দাদা বসির ভাই, আমার আব্দুল কাদেরের কাছে একটা প্রশ্ন, যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে পরীক্ষাটা হলো তারপর থেকে বুয়েট যে ধরনের কোশ্চেন গুলো এখন করতেছে, এই বিষয়টা থেকে আপনি আসলে কি বুঝতেছেন যে আসলে বুয়েট এখন কোন দিকে আগাচ্ছে? আগের মতো সালের প্রশ্ন করাটাই কি আসলে ইনাফ কিনা একজন স্টুডেন্টের কাছে, নাকি একটু অন্যভাবে পড়া উচিত? আপনার ধারণাটা এই যদি বলেন, যে আসলে আপনি যেহেতু এগুলো প্রশ্ন দেখছেন, তাহলে আপনি আসলে এই বিষয়ে আপনার মতামত কি? আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আমরা মূলত একটা বিষয় খেয়াল করতেছি যে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার পর থেকে বাকি যে কয়টা পরীক্ষা হচ্ছে বুয়েটে হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতেই কিছু চেঞ্জ লক্ষ্য করা গেছে। দেখা গেছে যে প্রত্যেকটা পরীক্ষাতেই কিছু আনকমন টপিকস থেকে যায়, যেগুলো থেকে সাধারণত বুয়েট প্যাটার্নে বা বুয়েটে হচ্ছে সচরাচর যে টপিকস গুলো থেকে কোশ্চেন আসে না। তো এরকম কিছু টপিক ছিল যেখান থেকে হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষাতে এরকম কিছু আনকমন টপিকস থেকে কোশ্চেন আসতেছে, আমরা এটা খেয়াল করতেছি। তো আসলে আহ বুয়েটের এই যে পরীক্ষা, এই যে লাস্ট যে কয়েকটা পরীক্ষা, সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে গতানুগতিক যে ধারা, সেই গতানুগতিক ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আসলে আগের মতো ওই যে শুধু কোশ্চেন সলভ করে, হ্যাঁ, যে বুয়েট বুয়েট প্যাটার্নে যত কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো সলভ করলাম, তাহলে সলভ করলেই হয়ে যাবে, এরকমটা আসলে এখন আর ভাবার কোনো সুযোগ নাই। এখন আমাদেরকে যে গতানুগতিক যে ধারা, আগের যে ধারা, সেটা থেকে বের হয়ে এসে যে যে আমাদেরকে যে কোনো প্রবলেম যেন আমরা ফেস করতে পারি, সেটার জন্য আসলে নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। তাছাড়া আসলে মনে হয় যে আগামীতে বুয়েট প্যাটার্নে ভালো করা সম্ভব হবে না। যদি কেউ বুয়েট প্যাটার্নে ভালো করতে চায়, তাহলে এরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে যে কোনো প্রবলেম সেগুলো হচ্ছে ফেস করার জন্য আমাকে রেডি থাকতে হবে। আমার কাছে এটাই মনে হচ্ছে। তবে যেগুলো হচ্ছে আনকমন যে কোশ্চেন গুলো আসে, সেটা না পারলেও তেমন একটা হতাশ হওয়ার কিছু নাই। কারণ আমরা যারা প্রিপারেশন নেই, ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হচ্ছে আবু হেনা ভাই একটু আগে বললো, যে দুই একজন এক্সেপশনাল থাকতে পারে, তাছাড়া ম্যাক্সিমামই দেখা যায় যে একই রকমই মোটামুটি আমরা প্রিপারেশন নেই, বা যে টপিক গুলো সাধারণত কমন সেগুলো থেকে আসে। তো এই জন্য আনকমন কিছু থাকলে আসলে হতাশার কিছু নাই। যেগুলো হচ্ছে যেগুলো কমন থাকবে, সেগুলো থেকে যাতে ভুল না হয়। আমার যেটা পরীক্ষা দিয়ে মনে হয়েছে যে সেগুলো যাতে যদি ভুল না হয়, আমার ক্ষেত্রে যেমন পানি উন্নয়ন বোর্ডে
পরীক্ষাতে, যেগুলো হচ্ছে কমন পাইছিলাম সেগুলো সুন্দর করে দিয়ে আসছি, যেগুলো আনকমন ছিল যে কোশ্চেন সেগুলো দিতে পারি নাই, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে ভাইবার জন্য হচ্ছে আমি আহ, আমার রোল আসে, রেজাল্ট আসে। তো এই বিষয়টা আর কি মাথায় রাখতে হবে, আনকমন কিছু আসলে ঘাবড়ানোর কিছু নাই, সেখান থেকে যেগুলো কমন আসবে সেই কমন গুলো যেন সুন্দর করে দিয়ে আসতে পারি, সেখান থেকে যেন কোনো ভুল না হয়। আর আরেকটা বিষয় যে আমাদেরকে এখন হয়তো বা গতানুগতিক যে ধারাটা আছে সেটা থেকে বের হয়ে আসে যে টপিকস গুলো হচ্ছে একটু দেখা যায় যে ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয়, সেই টপিকস গুলো মানে এই রেগুলার টপিকস এর বাইরেও সেগুলোকেও আমাদেরকে একটু ফলো করতে হবে। তো ধন্যবাদ ভাই। ধন্যবাদ আব্দুল কাদের। আমার সাইদুল ভাইয়ের কাছে প্রশ্ন, যে আমরা সাধারণত এতক্ষণ ধরে বইয়ের প্যাটার্ন নিয়ে কথা বললাম, তো আসলে আমরা যতটুকু দেখছি বের হওয়ার পরে, শুধু যে বুয়েট আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করতেছে সেটা না, তবে বুয়েট অনেক বেশি পরীক্ষা নেয়। কিন্তু রিসেন্ট কিছু পরীক্ষা দেখলাম আরো বিভিন্ন কিছু প্রতিষ্ঠান নেয়। আমি সাইদুল ভাইয়ের কাছে এটি জানতে চাচ্ছি যে আসলে বুয়েটের পাশাপাশি আসলে কোন প্রতিষ্ঠানগুলো আরো আমাদের অ্যাসিস্ট্যান্টের যে জবের যে কোশ্চেন গুলো আছে করে, এবং কাদের প্যাটার্ন গুলো আসলে কিরকম হয়, এটা সম্বন্ধে আসলে আপনার কিরকম ধারণা আছে, যদি আমার সাথে আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ। আহ বুয়েট ছাড়া আর কি যে প্রতিষ্ঠানগুলো আর কি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাগুলো নিয়ে থাকে, সেক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠান তারা নিজেরাই নিয়ে থাকে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আহ, অন্য দেয়। পিজিসিবি নিজে হয়তো পিডি নিয়ে পরবর্তীতে বুয়েটকে রিটেন নেওয়ার জন্য দিছে। আহ, রাজু রাজু তারা কি করলো, তারা হলো আইবি কে দিল। আম, এবং এক্ষেত্রে আরো কিছু দেখা যাচ্ছে যে ওই যে উন্নয়ন উন্নয়ন কর্তৃপক্ষ তারা হয়তো নিজেরা খুলনা ইউনিভার্সিটিকে দিছে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা ভাই, একটু বলেন। হ্যাঁ, আহ, আহ, দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন প্যাটার্নে হওয়ার কারণে অনেকে কনফিউজ হয়ে যায়। সেক্ষেত্রে প্যাটার্ন গুলো আগে বুঝতে হবে আসলে কোনটা কোন ধরনের। যেমন কিছু কিছু প্রশ্ন আসলে মিসড করে থাকে, কিছু পরীক্ষা নিয়ে থাকে যেখানে মিসডের প্যাটার্নটা একটু ভিন্ন ভিন্ন হলেও সেখানে আসলে দেখা যায় যে সফটওয়্যার হয়তো দেখা যায় যে কিছু নৈর্ব্যক্তিক আছে, সেখানে মিস নিলে সেগুলো হয়তো রিটেনে চলে আসে। যে নন প্রশ্নগুলো আর তাদের মিসটের একটু প্রশ্নটা একটু ডিফিকাল্ট করার চেষ্টা করে। আমার কাছে মনে হয়েছে যে আহ, প্রশ্ন রিকোয়ারমেন্ট বেস করার পরও কঠিন করে, সেই প্রশ্নটা মিস করে দেয়। এই প্রশ্নটা একটু কঠিনই হয় এবং তারা আসলে গতানুগতিক বা রিভিউ প্রশ্ন খুব কম করে, অর্থাৎ প্রশ্ন রিভাইজ তেমন একটা করে না। যেটা হয়তো বুয়েট বেরিয়ে আসছে, কারণ আমি যখন প্রথম দিকে পরীক্ষা দিতাম পেটে হয়তো যদি 5টা প্রশ্ন আসতো, 5টাই বিগত সালে আসছে, সেগুলো হয়তো আসছে। পরবর্তীতে দেখা যায় যে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে এখন পর্যন্ত যে প্রশ্নগুলো করা হয় সেগুলো মূলত রিভিউ প্রশ্ন হয়। এক্ষেত্রে আইবিএ প্যাটার্নের ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা আইবি প্যাটার্ন দেখি যে তারা 2 ধাপে পরীক্ষা নেয়, একটা প্রিলি নেয় এবং একটা রিটেন নেয়। প্রিলির ক্ষেত্রে দেখা যায় ওদের বাংলা এবং সাধারণ জ্ঞান যে পাঠটুকু করে সেটা হয়তো আমরা সাধারণভাবে পড়লে সেখান থেকে ভালো মার্কস অ্যান্সার করতে পারি, কিন্তু ইংলিশ এবং ম্যাথমেটিক্সটা আমাদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ম্যাথমেটিক্সটা একটু সময় নিয়ে করলে হয়তো পারা যায়, ইংলিশটা খুবই কঠিন আইবি প্যাটার্নে। তবে আমার মনে হয় যে যারা আইবি প্যাটার্নে পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে তারা আহ, বাংলা ইংলিশ সরি বাংলা এবং সাধারণ জ্ঞান যদি ভালো পারে, সেক্ষেত্রে ম্যাথমেটিক্সটা করলে এবং ইংলিশে কিছুটা মার্কস তুললে হয়তো সেটা সম্ভব। আর রিটেনের ক্ষেত্রে যেটা বলবো, আইবি রিটেনটা
বলা চলে যে এক প্রকার আহ, লবণ ছাড়া তরকারি না। মানে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আইবি প্যাটার্নে পরীক্ষা দিয়ে কোনো মজাই পাবো না রিটেন। সেক্ষেত্রে যারা আসলে বিসিএস ক্যান্ডিডেট অর্থাৎ বিসিএস এ যারা রিটেন পরীক্ষা দিয়েছে অথবা রিটেন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছে, তারা হয়তো এই পরীক্ষাগুলোতে ভালো অ্যান্সার করতে পারে। কারণ ওখানে মূলত সম্পূর্ণটাই রিটেন বেসড, এবং সেক্ষেত্রে কিছু অনুচ্ছেদ আসে, এবং আহ, মূলত সাধারণ জ্ঞান ভিত্তিক অথবা প্রবন্ধ, প্যারাগ্রাফ এই ধরনের কোশ্চেন গুলো করা হয়, যেগুলো হয়তো তারা বিশেষ প্রিপারেশন নেয়, তারা হয়তো এগুলো ভালো করে। আর এক্ষেত্রে আমি আর একটা পরীক্ষা দিয়েছি ডিসি কে, সেক্ষেত্রে তারা সম্পূর্ণটাই নৈর্ব্যক্তিকের মাধ্যমে নিছে, যে তারা ডিপার্টমেন্ট পাঠ্যক্রম নৈর্ব্যক্তিকের মাধ্যমে নিচ্ছে, এবং নন পাঠ্য তো অবশ্যই নৈর্ব্যক্তিক নিচ্ছে। সেক্ষেত্রেও ভালো করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখা যায় যারা আমরা বিপিএসসি ইতে যারা আমরা পরীক্ষা দিই, সেক্ষেত্রে দেখা যায় সেখানেও বিপিএসসির একটা পার্ট থেকে নৈর্ব্যক্তিক যেটা নন, একটা থেকে ডিপার্টমেন্ট। যদি আমরা সেই বিপিএসসি এর প্রিপারেশন নিতে পারি, সেক্ষেত্রে এই পরীক্ষাগুলোতেও ভালো করা সম্ভব। এছাড়া আমার তেমন একটা ধারণা নেই। আমি অন্য কোনো কোথাও পরীক্ষা attend করিনি। ধন্যবাদ। ধন্যবাদ সাইদুল ভাই। আমার এখন আবু বশির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে একজন স্টুডেন্টের পক্ষে কি আসলে যেমন বুয়েট প্যাটার্নের পড়াশোনার ধরনটা একরকম হয়ে যায়, আইবি এরটা একরকম, তেমন মিক্সড নিলে আরেক রকম, এই যে ভিন্ন রকম হচ্ছে, এই সবগুলাতে সে কি আসলে একবারে একসাথে প্রিপারেশন দেওয়া তার জন্য ভালো হবে, না কোনো একটা বিষয়কে সামনে নিয়ে পড়াটা ভালো হবে? পাশাপাশি সামনে যেহেতু আমাদের এখনো ডিএনসিসির পরীক্ষা বাকি আছে, সেটার জন্য আসলে যদি কেউ প্রিপারেশন নিতে চায় তাহলে কিভাবে প্রিপারেশন নেবে, যদি আমাদের সাথে শেয়ার করে। ধন্যবাদ ভাই। তো আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু বুয়েট নেয়, বাইরে খুব অল্প সংখ্যক পরীক্ষা নেয়। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে বুয়েট প্যাটার্নই বেস ধরে বাকিগুলা যখন পরীক্ষা আসবে তখন হয়তো বা একটু একটু প্রিপারেশন নিতে পারে। এছাড়া অন্য অন্যগুলা সবগুলা নিয়ে যদি বুয়েট প্যাটার্ন খারাপ হয় তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে আমার মতে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম জব পরীক্ষাগুলাই কিন্তু বুয়েট নিয়ে থাকে। আর আর সামনে হচ্ছে আমাদের ডিএনসিসি পরীক্ষা। তো ডিএনসিসি আমরা জানি ডিএনসিসি পরীক্ষা নেয় হচ্ছে মিসে হচ্ছে নন আর ডিপার্টমেন্ট সবই কিন্তু লিখতে হয়। নন ডিপার্টমেন্টের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলোকেও লিখতে হবে, কোনো অপশন থাকবে না। আবার ডিপার্টমেন্ট গুলাও গতানুগতিক ডিপার্টমেন্ট আসে না, যেমন বুয়েটে যেরকম ডিপার্টমেন্ট আসে সেখানে তার চেয়ে একটু জটিল বলা যায়, ওইরকম আসে। বুয়েট প্যাটার্ন থেকে একটু ব্যতিক্রম ডিপার্টমেন্ট আসে। তো সেই ক্ষেত্রে যখন আমার সাজেশন হচ্ছে যখন ডিএনসিসি পরীক্ষার রেজাল্ট দিবে, পরীক্ষার ডেট দিবে সাধারণত 15-20 দিন আগে বা এক সপ্তাহ আগে দেয়। তো ওই সময় থেকে একটু প্রিপারেশন নিলেই আমার মনে হয় ভালো হবে। আপনি শুরু থেকে যদি শুধু ডিএনসিসি প্রিপারেশন নিতে থাকেন, বুয়েটের প্রিপারেশন না নেন, তাহলে আমার মতে অনেক বড় লস হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আবু বশির ভাই। ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের যে বাজারে বর্তমান যে বইগুলো আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের জন্য, অনেকে ওই বইগুলো কিনে প্রিপারেশন নিচ্ছে বা ওই বইগুলো শুধু ফলো করতেছে আসলে। এবং কি আসলে ওই বইগুলোর উপর ডিপেন্ড করেই কি আসলে প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে, নাকি আরেকটু অন্যভাবে প্রিপারেশন নেওয়া দরকার? আপনার কি মনে হয়? ধন্যবাদ ভাই। আসলে আমরা পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা হওয়ার পর থেকে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা হওয়ার পর থেকে আমরা দেখতেছি বুয়েট প্যাটার্নের ডিপার্টমেন্ট যে কোশ্চেন গুলো সেগুলো গতানুগতিক আসতেছে না, একটু ডিপলি কোশ্চেন আসতেছে। যারা ইউনিভার্সিটি লাইফে তাদের একাডেমিক পড়াশোনা ভালোভাবে করেছে তারা অনেক সহজে এগুলো আনসার করতে পারবে, অনেক ডিপ থেকে কোশ্চেন আছে। তো বাংলা বাজারে যে বইগুলো পাওয়া যায় সিস্টেম ইঞ্জিনিয়ারের, সেই বইগুলো হচ্ছে অনেক আগে, রেগুলার নতুন করে আর আপডেট করা হয় না। আমরা যেগুলো পড়েছি আমাদের বড় ভাইরা সেম বইগুলোই পড়ে পড়ে জব পেয়েছে, কিন্তু এখন যেহেতু সিচুয়েশন পরিবর্তন হয়েছে, তাই এখন বাজারে একটা নতুন ডেলে সাজিয়ে একটা নতুন একটা বই খুবই আমার মনে হয় ক্রাইং নিড হয়ে গেছে এটা। এখন খুবই বর্তমান সময়ের সাথে পরিপ্রেক্ষিতে একটা ভালো বই অবশ্যই দরকার মার্কেটে। তো
এই আর কি, যেহেতু বাজারের আগের বইগুলা এখন দ্বারা চেঞ্জ হয়ে গেছে, তাই আগের বইগুলা আমার মনে হয় না এগুলা এগুলা দিয়েই জব পাওয়াটা সম্ভব, যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো রেডিমিক্স এর প্রতি আমার আহ, আশা থাকবে যে আপনারা নতুন যে সিস্টেম চালু হয়েছে ওই পরিপ্রেক্ষিতে ওই কোশ্চেন গুলা সাজিয়ে সুন্দর করে যারা আমাদের জুনিয়র আসতেছে তাদের জন্য সুন্দর একটা বই উপহার দিবেন, এই আশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ আবু হেনা বশির ভাই। হ্যাঁ, সাইদুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যেহেতু আপাতত বাজারে তেমন কোনো বই, যেগুলা বই আছে সেই বইগুলা থেকে আসলে তেমন কমন পাওয়া যাচ্ছে না, বা সালের প্রশ্ন যেহেতু বইটা আর তেমন করতেছে না, একটা সময় করতো তো ওই বইগুলো পড়লেই হয়ে যেত। তো এখন আপনার মতে যেহেতু বাজারে নাই, এখন যদি কেউ প্রিপারেশন নিতে চায় তাহলে তার প্রথমে কিভাবে শুরু করা উচিত? ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি বলবো যে বুয়েট যেভাবে পরীক্ষা নিচ্ছে, আসলে বুয়েট আসলে চাচ্ছে যে মেধাবী স্টুডেন্টকে খুঁজে বের করা। আগে যে পরীক্ষাগুলো নিত সেক্ষেত্রে হয়তো সেটা তেমন একটা ইফেক্টিভ হতো না, কারণ আগে রিভিউ প্রশ্ন হতো, যেটা দিয়ে সেই প্রশ্নগুলো আগে সলভ করে আহ, অনেকেই পরীক্ষার্থী এবং চাকরি পেয়েছে। কিন্তু এখন বুয়েট যেটা চাচ্ছে যে তাদের চালুটাকে আরো শার্প করার চেষ্টা করতেছে, অর্থাৎ প্রশ্নগুলোকে আহ, একটু মডিফাই করে অথবা বেসিক থেকে প্রশ্ন করার আহ, যে প্রবণতা সেটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যে বইগুলোতে আসলে বেসিক এর উপর নির্ভর, অর্থাৎ বেসিকটাকে প্রাধান্য দেয়, আহ, মানে যেটাকে বলবো আসলে প্রশ্নটা আসলে কোথা থেকে করা হয়, কোন টপিকস এর উপরে, এবং সেই টপিকসটার ধারণা থাকলে আসলে আমরা খুব সহজেই সমাধান করতে পারি কিনা। অর্থাৎ সর্বোপরি যেটাকে বলা চলে যে মূল বিষয়টা, অর্থাৎ আহ, মূল যে বেসিকটা থাকবে, এরকম কোনো বই যদি বাজারে থাকে সেই বইটা আসলে প্রাধান্য দেওয়া দরকার। কারণ আমরা সচরাচর দেখি যে পড়তে গিয়ে, ইভেন আমিও, যে প্রথমে যে বইটা কিনি সেটা হলো যে জব সলিউশন, অর্থাৎ জবে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতো সেই প্রশ্নগুলো সলভ করা আছে এরকম বইকে আমরা, বইটি আমি প্রথম কিনি এবং সেটাই সলিউশন করি। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সব কোশ্চেন বুঝতে পারছি না, যে আসলে সেখানে কিভাবে আসলে তা solve করতেছে। অর্থাৎ ওখানে কোনো যে বেসিকটা সেটা আসলে খুব ভালোভাবে তুলে ধরা নাই। আসলে সেটা আমি বলবো যে বইটা যেন এমন ভাবে সাজানো থাকে যে আহ, বইটার অর্থাৎ কোনো একটা কোশ্চেন সলভ করার আগে তার বেসিকটা, অর্থাৎ কিভাবে সেই আহ, প্রশ্নটা আসলো সেটা যেন আহ, আগেই তার তুলে ধরা থাকে। সেক্ষেত্রে যদি বেসিকটা কেউ পড়ে যায় সেক্ষেত্রে কোশ্চেন সলভের ক্ষেত্রে তার কোনো বাধা থাকে না, এবং পরবর্তীতে যদি কারো বেসিক উপর ভালো দক্ষতা থাকে, সেক্ষেত্রে পরে তার যে কোনো পরীক্ষায় তার সফলতা অর্জন করার হাতটাও বেড়ে যাবে। এটাই আমি মনে করি। ধন্যবাদ সাইদুল ভাই। আব্দুল কাদেরের কাছে আমার প্রশ্ন, যে একজন ফ্রেশার একদমই রিসেন্ট তার গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে, এখন সে যদি প্রিপারেশন নিতে চায়, আসলে প্রিপারেশনটা যেহেতু আপনি খুব দ্রুত সফলতা অর্জন করছেন অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যেই বলা চলে, তাহলে তার আসলে মানে একদম নতুন ভাবে শুরু করতে চাইলে কিভাবে সে শুরু করবে? আর পাশাপাশি আমাদের যে একাডেমিক বইগুলো আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আসলে ওইগুলো ফলো করা উচিত না বাজারে যে গাইড গুলো আছে বা বিভিন্ন ধরনের নোট যেগুলো পাওয়া যায়, বিভিন্ন কোচিং সেন্টারে যে নোট গুলো পাওয়া যায়, শুধু ওগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকলেই হয়ে যায়? আচ্ছা, ধন্যবাদ ভাইকে। একজন ফ্রেশার যদি আহ, চাকরির প্রিপারেশন শুরু করতে চায় তাহলে হচ্ছে কি করতে হবে? সেক্ষেত্রে আমি বলবো, যদি যারা হচ্ছে এখন ভার্সিটিতে আছে, থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের শুরুর দিকে আছে, আমার মতে তাদের ক্ষেত্রে তারা যদি এখন থেকেই শুরু করে, বিশেষ করে থার্ড ইয়ারের শেষের দিকে বা ফাইনাল ইয়ারের শুরু থেকে যদি হচ্ছে শুরু করে, বিশেষ করে হচ্ছে নন, আমরা জানি যে জবের ক্ষেত্রে আসলে নন এবং ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় যে দুইটাই সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোনোটাকে বাদ দিয়ে আসলে চাকরি পাওয়াটা এরকম কল্পনা করাটা আসলে অযৌক্তিক হবে।
তো সেক্ষেত্রে হচ্ছে নন এবং ডিপার্টমেন্ট যেহেতু দুইটাই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ননটা দেখা যায় যে নন নন ডিপার্টমেন্টের যে পড়াশোনাগুলো আছে, বাংলা, সাধারণ জ্ঞান, বিশেষ করে বাংলা, যেটা দেখা যায় একবার দুইবার পড়ে আসলে কিছুই হয় না। অনেকবার পড়ার পরেও দেখা যায় যে এই বিষয়গুলোর মধ্যে প্যাচ লাগে, ভুলে যায়। হ্যাঁ, তারপরে পরীক্ষার হলে গিয়ে কনফিউশন সৃষ্টি হয়। তো এই জন্য যদি কেউ নন ডিপার্টমেন্টটা এটা যদি ভার্সিটিতে থাকতেই যদি শেষ করে আসতে পারে বা গুছায় আসতে পারে, তো তার জন্য আসলে জব জব ফিল্ডে আসলে কি বলে প্রতিযোগিতা করাটা অনেকটাই ইজি হয়ে যাবে। ডিপার্টমেন্টটা বের হওয়ার পরে যদি সে সময় দেয়, তাতেই কিন্তু এনাফ। ডিপার্টমেন্ট আমরা বের হওয়ার পরে যদি কিছুদিন সময় দেখেন, যেহেতু আমরা 4 বছর, লাস্ট 4 বছর ডিপার্টমেন্ট পড়ে আসছি, বিষয়গুলো সবগুলোই মোটামুটি আমাদের হচ্ছে নলেজে আছে। তো এগুলা একটু যদি আমরা দেখি, হ্যাঁ, বা একটু যদি হচ্ছে বিষয়গুলো একটু রিকল করার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা হচ্ছে প্রিপারেশনটা নিতে পারবো ডিপার্টমেন্টে। কিন্তু ননের ক্ষেত্রে সেটা হয় না। তো এই জন্য আমি বলবো যে নন ডিপার্টমেন্টটা যারা হচ্ছে ভার্সিটিতে এখন আছে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের শুরুর দিকে, তারা যদি এখন থেকে প্রিপারেশনটা শুরু করে, বিশেষ করে ননটা যদি শেষ করে আসতে পারে, তাহলে তাদের জন্য হচ্ছে প্রিপারেশনটা খুব ভালো হবে। এবং বের হওয়ার পরে নন এবং ডিপার্টমেন্ট দুইটাই হচ্ছে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, দুইটাকে প্যারালালি পড়তে হবে, কোনোটা আবার বাদ রেখে পড়া যাবে না যে নন এবং ডিপার্টমেন্ট দুইটা একটা পড়তেছে আর একটা পড়তেছে না, এরকম করলে আসলে হবে না, দুইটাই প্যারালালি চালাইতে হবে। এটা একটা বিষয়। আর হচ্ছে যে আহ, পড়াশোনার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি পড়াশোনার মধ্যে ধারাবাহিক না থাকে, তার আসলে পরীক্ষায় ভালো করাটা আমার মনে হয় না যে সে পরীক্ষায় ভালো করতে পারবে। যে কেউ যদি দেখা গেলো যে আজকে পড়লাম, আজকে অনেক পড়লাম, কিন্তু হচ্ছে আগামী কয়েকদিন পড়াশোনা করলাম, এই বিষয়টা করা যাবে না। আমি যাই করি, যত ব্যস্ততাই থাক, যত কাজে থাক, আমাকে পড়াশোনাটার মধ্যে হচ্ছে ধারাবাহিক থাকতে হবে, পড়াশোনাটা রেগুলারলি পড়তে হবে। কোনোভাবেই পড়াশোনা থেকে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই বিষয়টা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর হচ্ছে সর্বোপরি হচ্ছে আমার জন্য কাছে যেটা মনে হয় যে নিজের যত্ন নিতে হবে। লাস্ট আমি কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে যাই। আসলে সুস্থতা আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামত। সুস্থ না থাকলে কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না, পড়াশোনা কোনো কিছুই ভালো লাগবে না। তো এই জন্য সব নিজের যত্ন নিতে হবে, সুস্থ থাকতে হবে, এই বিষয়টার দিকেও খুব খেয়াল রাখতে হবে। তা আমি মনে করি যে এইভাবে যদি কেউ প্রিপারেশন নিতে থাকে, আশা করি যে সে ভালো করবে। এখানে আমার একটা প্রশ্ন ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যে নন ডে তো কিছু বই বাজারে পাওয়া যায় অনেক, যে কোনো একটা বই, আমি যতটুকু মনে করি যে কোনো একটা বই যদি সে ফলো করে, একটাই, একাধিক বই না, একাধিক বই কিনে আসলে সে পড়ানো হয় না। মার্কেট বাজারে যে বইগুলো প্রচলিত আছে, যে কোনো একটা, যেমন বাংলাদেশে বিশ্ব পরিচয়, এই এই যে একটা বই, অথবা বাংলার জন্য একটা বই, অথবা ম্যাথের জন্য একটা বই পড়লে যথেষ্ট। আমরা আসলে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি হচ্ছে যখন যে বইটা বলছে ওটা কিনে নিছি, কিন্তু আসলে ফাইনালি পড়া হয় না। এটা ইনভেস্ট করে আসলে বেশি বেনিফিট হওয়া যায় না আর কি। তো আমার এখানে ননের বই বাজারে অ্যাভেলেবেল, কিন্তু আসলে ডিপার্টমেন্টের জন্য যদি কেউ এখন শুরু করতে চায়, এখন আসলে সে কিভাবে শুরু করতে পারবে, কোন বইগুলো ফলো করা উচিত, এটা যদি আব্দুল কাদের বলতেন আমাদের কাছে, বা কিভাবে আচ্ছা সে শুরু করতে পারে, তার নোট কিভাবে করতে পারে, বা কোন জায়গাগুলো ফলো করলে তার জন্য ডিপার্টমেন্টটা সহজে তুলে নেওয়া সম্ভব 3 মাস বা 6 মাসের মধ্যে। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় কি, আমাদের বাজারে যে প্রচলিত বইগুলো আছে, এগুলো কোনোটাই আসলে কমপ্লিটলি প্রিপারেশনের জন্য আর কি প্রস্তুত না, কোনোটার উপরে আমরা কমপ্লিটলি হচ্ছে ডিপেন্ড করতে পারি না। প্রত্যেক যে বাজারে যে প্রচলিত আর কি বইগুলো পাওয়া যায় সাধারণত, এগুলা কোনো বই কমপ্লিট না জবের প্রিপারেশনের জন্য। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি আমরা যে এই বইগুলাকে আমরা সাথে রাখতে পারি, পাশাপাশি হচ্ছে আমরা বিশেষ করে বেশি ফোকাস করবো হচ্ছে আমরা যে ভার্সিটিতে থাকতে আমাদের যে রেফারেন্স বুকগুলো ছিল সেগুলোর দিকে ফোকাস করবো। আমাদের যে টপিকস গুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আমরা যদি সেই রেফারেন্স বইগুলা থেকে যদি কভার করি, পড়াশোনাগুলো কভার করি, একটু বেসিক থেকে যদি পড়ি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে জবের প্রিপারেশনটা ভালো হবে এবং জবের পরীক্ষাগুলোতে আমরা ভালো করতে পারবো। এবং পাশাপাশি হচ্ছে যে টপিকস গুলো ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে যে সাধারণত নর্মালি যে আহ, বাজারে যে বইগুলো পাওয়া যায় সেগুলোতে হচ্ছে থাকে না। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, ওইগুলোকে আমরা হচ্ছে একটু নোট করে রাখতে পারি, আলাদা করে যদি একটু নোট করে রাখি ওই টপিকস গুলো যেগুলো ইম্পর্টেন্ট, সচরাচর পরীক্ষাতে আসে। বা দেখা যাচ্ছে যে এখন যেমন হচ্ছে বুয়েট হচ্ছে গতানুগতিক ধারার কোশ্চেন হচ্ছে নতুন নতুন টপিকস দিচ্ছে, এগুলা কিন্তু আগের হচ্ছে আমরা বড় ভাইদের নোটই বলি বা বাজারে যে বইগুলো আছে এগুলো কিন্তু নাই। এখন আমরা যদি ফুললি ওইগুলোর উপরে যদি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাহলে কিন্তু হচ্ছে আগামী পরীক্ষাগুলোতে আমরা কি বলে ভালো করতে পারবো না, আমাদের যে আশানুরূপ যে ফল সেটা আমরা পাবো না।
তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ওইগুলা ফলোর পাশাপাশি আমরা যদি হচ্ছে রেফারেন্স বুক থেকে ঘাটাঘাটি করে যদি এই যে টপিকস গুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসতেছে আগামীতে পরীক্ষাতে, বা ক্লাস নোট যে আমরা যেগুলো পড়ে আসছি সেগুলা থেকে যদি আমরা হচ্ছে এই টপিকস গুলোকে যদি আমরা নোট করে রাখি বা সেখান থেকে যদি ফলো করি, তাহলে মনে করি যে হচ্ছে ভালো করা যাবে, আগামী যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে হচ্ছে ভালো করা যাবে। ধন্যবাদ আব্দুল কাদের। আমারও এখানে আমি ইনক্লুড করি কিছু, সেটা হচ্ছে আসলে আমি যতটুকু বুঝি বা আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম, আমিও বাজারে যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো নিছি। পাশাপাশি যখন দেখতাম যে আসলে বইয়ের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বা এখান থেকে গতানুগতিক প্রশ্ন হচ্ছে, তখন আসলে ওই চ্যাপ্টারটা আসলে আমাদের কি কি রেফারেন্স বুক আছে এবং ওই বুকে সব পুরো বই তো আর পড়তে হয় না, মানে কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট থাকে বইয়ের যেগুলাতে আসলে বেশি ফোকাস করে। মানে আমি যা 4 বছর পড়ছি পুরাটা জবের জন্য পড়তে হবে, এটা করতে গেলে আবার চাকরি পাওয়া কঠিন হয়ে যায়। তো মূলত যে চ্যাপ্টারটা বিগত কয়েক বছর ধরে প্রশ্ন আসতেছে এটা দেখে যদি আমরা বুঝতে পারি এবং কি ওই চ্যাপ্টারটা রেফারেন্স বুক গুলা দেখে যদি আমরা নিজের মতো একটা নোট করে নিতে পারি, তাহলে আমারও মনে হয় যে আসলে বিষয়টা ইজি হয়ে যায় আর কি। মানে ওই 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 অধ্যায়টা সম্বন্ধে বা ওই ওই মানে যে চ্যাপ্টার, যেমন আমি জিও টেকনিক পড়তে চাই, যেমন জিও টেকনিক ফাউন্ডেশনের কিছু কিছু অঙ্ক বইয়ের দেয় মাঝে মধ্যে। আসলে আহ, মনে হয় আমরা কখনো দেখি নাই, কারণ কি আমরা ওই যে যে বইগুলো পাওয়া যায় ওই বইগুলোতে যে কয়েকটা অঙ্ক আছে ওগুলো প্র্যাকটিস করি, কিন্তু আসলে আমরা যদি আমাদের যে রেফারেন্স বুক গুলো আছে ওগুলো দেখি তাহলে দেখা যায় যে ফাউন্ডেশনের অনেক অনেক কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোডের যে অঙ্কটা রিসেন্ট বেশ কয়েকবার বইয়ের দিচ্ছে, এটা আসলেও আমরা যদি একটু খেয়াল করি আমাদের বইটা যদি পড়ি বা বইটা খুলে দেখি তাহলে কিন্তু ওখানে অনেক কিছু আলোচনা থাকে। কিন্তু আমরা ওই যে যেগুলো প্রিভিয়াস আসছে যে পাওয়ার 4 দিয়ে যদি আমরা স্ট্যান্ডার্ড লোডকে যে লোডটা দেওয়া আছে ভাগ করা, শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে একটু ব্যতিক্রম করলে আমরা পাচ্ছি না। কিন্তু বুয়েট করতেছে কি আমাদেরকে মানে সে তারা চেষ্টা করতেছে যে এটা যে খুঁজে বের করা যে কে আসলে এটা রিলেটেড বিষয়টা জানতেছে, যে আমি একটু চেঞ্জ করলে কি আসলে পারা যায় কিনা। যেমন গত পরীক্ষায় আমাদের পেট্রো বাংলা যে পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু সামান্য একটু চেঞ্জ করছে, খুব বেশি চেঞ্জ করে নাই, কিন্তু তারপরেও আমাদের আসলে পারাটা কঠিন হয়ে যায় বা মনে হয় যে আমরা এই প্রশ্নটা কখনোই দেখি নাই। তো ওই জন্য আমারও আব্দুল কাদেরের সাথে একমত যে আসলে আমরা যখন যেই চ্যাপ্টারটা পড়বো ওইটার আমাদের রেফারেন্স বুক যেটা দেওয়া আছে আমরা চেষ্টা করবো যে রেফারেন্স বুকটা থেকেও কিছু নেওয়ার, যাতে আমাদের ওই চ্যাপ্টার থেকে যদি আদারওয়াইজ কখনো প্রশ্ন আসে যাতে আমি ছেড়ে না আসি। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে সাইদুলের কাছে, যে আমরা যেহেতু পেট্রো বাংলা পরীক্ষা রিসেন্ট দিয়ে আসলাম 31 তারিখে, 7 তারিখে আমাদের অনেক জুনিয়রের পরীক্ষা আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমাদের যেহেতু পলিটেকনিক ব্যাকগ্রাউন্ড থেকেও ছিলাম, আমাদের অনেক ছোট ভাই আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমাদের যারা 7 তারিখে পেট্রো বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আসলে আমাদের পরীক্ষার প্রশ্নটা কিরকম ছিল এবং তাদের কিরকম প্রিপারেশন নিয়ে গেলে তারা আসলে ভালো করতে পারবে এটার বিষয়ে ছোট্ট একটু আইডিয়া দিলে হয়তো আমাদের জুনিয়রদের জন্য ভালো হতো। ধন্যবাদ। আহ, আসলে পেট্রো বাংলার কোশ্চেনটা ইদানিং অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোশ্চেন গুলো হয়েছে তার মধ্যে সবথেকে সহজ একটা কোশ্চেন ছিল। এখানে যে মান বন্টন ছিল 60 মার্কসের নট, 40 মার্কসের ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে ননের কোশ্চেন ছিল 40টা, প্রতিটা 1.5 মার্কস করে। আহ, আর ডিপার্টমেন্ট ছিল 5টা, 8 মার্কস করে। সেখানে আবার প্রতিটা কোশ্চেনই 2টা করে কোশ্চেন ছিল, অর্থাৎ ক খ ছিল। আমার কাছে মনে হয় 60 মার্কস, অর্থাৎ নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে 60 মার্কসটা অনেক বেশি একটা মার্কস। এটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মোটামুটি পরীক্ষার্থীদের জন্য। কারণ অনেকেই হয়তো নন ডিপার্টমেন্টটা ভালোভাবে আহ, পড়া নাই, সেক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো যে নন ডিপার্টমেন্টটা ডিপার্টমেন্টের পাশাপাশি নন ডিপার্টমেন্টের চোখ দিয়ে এই কয়েকদিন পড়াশোনা করলে ভালো একটা ফল আশা করা সম্ভব। আর যেহেতু দেখা যাচ্ছে যে প্রতিটা প্রশ্নের মানই সমান, অর্থাৎ আগে যেরকম আমরা দেখতাম ওয়েট প্যাটার্নে ম্যাথে মার্কস থাকতো 2 আর অন্যান্য গুলার মার্কস থাকতো 1 করে। এক্ষেত্রে সবগুলোর মার্কসই সমান, সেক্ষেত্রে সবগুলোই সমানভাবে গুরুত্ব দিয়ে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। আর যেটা দেখ রেজিস্ট্যান্টের কোশ্চেন পর্যালোচনা করে যেটা দেখতে পাচ্ছিলাম যে সেক্ষেত্রে আহ, বাংলা এবং সাধারণ জ্ঞান প্রশ্নটা খুবই ইজি ছিল। ম্যাথটাও মোটামুটি ইজি ছিল।
ইংলিশটা একটু ওরা কঠিন করছে। আহ, যদিও ইদানিং কিছু এক্সামে ইংলিশটা একটু ওরা কঠিন করে। সেক্ষেত্রে যদি ইংলিশটা একটু ভালোভাবে পড়াশোনা করে আসে, কিছু মার্কস তোলা সম্ভব। আর ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেটা বলবো, যে ডিপার্টমেন্টের 5টা কোশ্চেন দিতে, সেক্ষেত্রে বকা থাকার সম্ভাবনা থাকতে পারে। কোশ্চেন গুলো আহ, আমি আশা করি ইজি হবে। তবে সেক্ষেত্রে আমি বলবো যে ও যদি এই অ্যাসিস্ট্যান্টের মতো করে কোশ্চেন গুলো করে থাকে, আহ, তাহলে একটু বেসিক থেকে পড়াশোনা করে আসলে আমার মনে হয় এগুলো থাকা সম্ভব। আর চাকরি পরীক্ষা সাধারণত কঠিন প্রশ্ন করে না, অর্থাৎ একটা প্রশ্নের অ্যান্সার যে বড় হবে এরকম কোনো কোশ্চেন আসলে করে না চাকরি পরীক্ষার ক্ষেত্রে। এটা আমি সব চাকরি পরীক্ষায় দেখছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই কয়টা দিন যদি ভালোভাবে পড়াশোনা করে, মোটামুটি 80+, 80-র মতো মার্কস রাখতে পারলে আহ, বলা চলে যে একটা চাকরির সুযোগ থাকে। ধন্যবাদ। ধন্যবাদ সাইদুলকে। আবু হেনা ভাই, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন না, আপনার কাছে হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন নিবে, আপনার যদি তাদের জন্য কোনো পরামর্শ থাকে তাহলে আপনি অল্প শর্টকাটে আমাদের পরামর্শ দিবেন। এরপরে আমরা হচ্ছে আমাদের আজকের যে আমাদের ক্যারিয়ার টক্স অনুষ্ঠানটা ছিল ওটা শেষ করব। ধন্যবাদ হামিদুর ভাই। আসলে ভাই, আপনি একটু আগে বলছেন না যে আমাদের যেগুলো রেফারেন্স বই আমরা ইউনিভার্সিটি লাইফে পড়েছি, ওইগুলার নোটগুলা আমরা যদি পড়ি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মানে যেই যে ম্যাথ গুলা, যে যে টপিক্স এর ম্যাথ গুলা পরীক্ষাতে আসে, ওই ম্যাথ গুলো আমরা নোট করে রাখি। এখন ভাই আমার কথা হচ্ছে কি, বা আমাদের তো ইউনিভার্সিটি লাইফে সবাই তো আর একই রকম থাকে না, মানে একই রকম ওরা সবাই মেন বই, রেফারেন্স বইগুলা একদম ডিপলি পড়ে না। তো আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে সাজেস্ট হচ্ছে, আপনি যেহেতু একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন, তো এই রেফারেন্স বুক গুলার যে টপিকস গুলা থেকে বুয়েট প্যাটার্নে প্যাটার্নে ম্যাথ আসে, ওই ম্যাথ গুলা যদি আহ, আমাদের রেডিমিক্স যেটা আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন ওইটা যদি আমরা একসাথে করে দেই, তাহলে আমার মতে হয় ওইটা অনেক ভালো হবে। এটা হচ্ছে আমার পার্সোনাল অভিমত। এটা আপনি ইন ইন ফিউচার হোক, এটা আমি চাই। এখন আমার অভিমত হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যারা এখন প্রিপারেশন নিবে, সামনে পরীক্ষা দিবে, তাদের আমার একটাই ইয়া হচ্ছে কি, আপনারা পড়ালেখাটা কন্টিনিউ করতে হবে। পড়ালেখা যদি আপনি একদিন করেন আরেকদিন না করেন, যেমন এটা আব্দুল কাদেরও কয়েকদিন একটু আগে বলেছে যে পড়ালেখা কন্টিনিউয়াসলি করতে হবে। আমরা যখন ফার্স্ট ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমাদের একটা ম্যাথমেটিক্স একটা পার্ট ছিল, কন্টিনিউটি পার্ট। আমরা জানি কন্টিনিউটি, যদি একটা ইকুয়েশন কন্টিনিউটি না হয়, সেটা ডিফারেন্সিয়েশনও করা যায় না, ইন্টিগ্রেশনও করা যায় না। তার মানে আমাদের সবকিছুতে আমরা ডিফারেন্সিয়েট হই কিংবা ইন্টিগ্রেট হই, আমাদের অবশ্যই কন্টিনিউটি হতে হবে। আমরা পড়াশোনাটা কন্টিনিউয়াস করতে হবে, অল্প অল্প করে হলো সব প্রতিদিনই পড়তে হবে। তাহলে আমাদের পড়াশোনার সাথে সম্পর্ক থাকলে আমাদের জব পাওয়াটা আমার মতে ইজি হবে। ধন্যবাদ ভাই, সবার জন্য শুভকামনা থাকলো।